হ্যালো, আমি স্বস্তিক। স্কুল সার্ভিস কমিশনের প্রথম পর্ব সম্পন্ন, অর্থাৎ রিটন এমসিকিউ পরীক্ষা শেষ। এবার পালা পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন। তো যেটাকে আমরা সহজ কথায় ইন্টারভিউ বলতে পারি বা বলে থাকি, সেই নিয়ে আমি দু চার কথা বলবো। প্রথমেই যেটা পরিষ্কার করে দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ বা ডেমো ক্লাসের সঙ্গে কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের কিন্তু একটা তফাৎ আছে। এখানে একটা নির্দিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্ন হয়। আমি আপাতত তোমাদের ইতিহাস বিষয়ক কয়েকটা কথা বলি। আমরা দেখেছিলাম যে 9-10-এর পরীক্ষার প্রশ্ন খুব সহজ হয়েছিল, আবার 11-12-এর প্রশ্নপত্র কিন্তু তুলনায় কঠিন। সুতরাং এটা থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপারটা আদপে বেশ আনপ্রেডিক্টেবল। এখানে কিন্তু কোনো কিছু অনুমান করা যায় না। আমরা কেউ ঈশ্বর নই যে আমরা একটা অনুমান করে দেবো বা একটা ভবিষ্যৎবাণী করে দেবো যে এই রকম প্রশ্ন আসবে, এইগুলোই প্রশ্ন আসবে, তার উত্তর ঠিক এইভাবে দিতে হবে। এটা কিন্তু বলা একেবারেই সম্ভব নয়। বিশেষ করে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, ইটস অল অ্যাবাউট কমন সেন্স। এবং ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা যা খুশি জিজ্ঞেস করতে পারেন, যদিও এখানে ব্যাপারটা মূলত বিষয়ভিত্তিকই হয়তো হবে, কিন্তু বিষয়ের বাইরেও দু চার কথা জিজ্ঞেস তারা করতেই পারে। আমি আগে প্রথমে বিষয়ের কথায় আসি। যে ধরনের প্রশ্ন এমসিকিউতে এসেছে অবজেক্টিভ মূলত, সেই রকম প্রশ্ন একটা দুটো নিশ্চয়ই তারা করতে পারে। আবার কিছু তারা কনসেপচুয়াল প্রশ্ন করতে পারেন, ব্যাখ্যামূলক। তোমাকে হয়তো একটু বলতে সময় দেওয়া হলো, মানে বলতে হবে, হয়তো দু চার কথা বলতে হবে, হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড কি 1 মিনিট পর্যন্ত তোমাকে বলতে হতে পারে। এইরকম বিষয়ের ওপরও কিন্তু তারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। পুরো সিলেবাসের ওপর প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারে। ভারতের ইতিহাস পুরোটা এবং তার সঙ্গে ইউরোপ বা বিশ্বের ইতিহাসের পাঠ্যক্রম কি তোমরা সেটা প্রত্যেকে অবগত আছো। সেগুলো তোমাদের অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। তোমরা দেখে ফেলেওছ ইতিমধ্যে, কারণ পরীক্ষা তোমরা দিয়েছো, এবং সেখানে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু দিতেই পারে। মানে এরকম প্রশ্ন করতেই পারে যে তুমি কি মনে করো যে 1857 সালের যে মহাবিদ্রোহ সেটি ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন? বা প্রথমে জিজ্ঞেস করলে হয়তো এটা কে বলেছেন। আমরা সবাই জানি এটা সাভারকার বলেছেন। তারপরের প্রশ্নটা আসতে পারে তুমি কি সাভারকারের সঙ্গে একমত? তখন তোমাকে কিন্তু খানিকটা ব্যাখ্যা দিতে হবে, নিজের মত বলতে হবে। এখানে মতামত লুকিয়ে রাখার কোনো জায়গা নেই, কিন্তু সেটা যেন যুক্তিগ্রাহ্য হয়। হাওয়ায় উত্তর দেওয়া বলতে আমরা যেটাকে বুঝি, এটা যা হোক কিছু বলে দিলাম, সেটা একেবারেই করা যাবে না। যুক্তি দেখাতে হবে এবং তার সঙ্গে তথ্যনিষ্ঠও হতে হবে। তো এটা তো গেল একটা ধরো ঘটনা বা তার কারণ বা তার প্রকৃতি ইত্যাদি সংক্রান্ত বিষয়। এরকম অনেক বিষয় আছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক সেরকম হিস্টোরিওগ্রাফি বা যেটাকে আমরা ইতিহাস বলি, তার উপরও কিন্তু প্রশ্ন আসতে পারে। মানে এটা বলতেই পারে যে ফরাসি বিপ্লবের মার্ক্সীয় ব্যাখ্যা কী, বা সেটাকে কিভাবে সংশোধনবাদীরা আক্রমণ করেছে, বা সংশোধনবাদী ব্যাখ্যাটি কী, বা চরমপন্থীদের উত্থানের পেছনে যে কারণগুলো কাজ করেছিল বা তার যে ঐতিহাসিক ব্যাখ্যাগুলো আছে, তার মধ্যে কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠীর ব্যাখ্যা কী। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তারা জিজ্ঞাসা করতেই পারেন। কিংবা চরমপন্থীদের ওপর গবেষণামূলক গ্রন্থ লিখেছেন এমন একজন ঐতিহাসিকের নাম লেখো। তো এই ধরনের প্রশ্নগুলোর জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ শুধু কিছু তথ্য এমসিকিউ এর ক্ষেত্রে মূলত যেটা হয়েছে তথ্যমূলক একটা পড়াশোনা, তার বাইরে কিছু ব্যাখ্যামূলক, কিছু বিশ্লেষণমূলক জায়গাও কিন্তু তৈরি করে রাখতে হবে। কারণ এইগুলো অনেক সময় তারা জিজ্ঞেস করেন, করবেনই এ কথা আমি বলছি না, কিন্তু করতেই পারেন। কাজেই সব রকম প্রস্তুতি কিন্তু আমাদের নিয়ে রাখা ভালো। তো এটা গেল একটা দিক। এবার ডেমনস্ট্রেশন নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। কোনো বিষয় তারা বলে দিতে পারেন যে এই বিষয়ের উপর আপনি একটা ডেমো দিন। 2 বা 3টে বিষয় দিয়ে বলতে পারে এর মধ্যে আপনি কোনো একটা বেছে নিন। আবার তোমাদের ওপর ছেড়ে দিতে পারে যে তোমার পছন্দ মতো কোনো একটা বিষয় নিয়ে তুমি 2 মিনিট বা 5 মিনিট ডেমো দাও। এবং সেখানে স্বাভাবিকভাবেই তোমাকে একটা টপিক পছন্দ করতে হবে। কাজেই এটা কিন্তু ভেবে নেবে, মানে আমি বলতে চাইছি ইন্টারভিউতে বা ডেমো দেওয়ার আগে এটা কিন্তু নিজেরা ভেবে নেবে যে যদি এই রকম অপশান দেয় যে তুমি তোমার ইচ্ছে মতো ডেমো দাও, তাহলে কোন বিষয়টা নিয়ে আমি
ডেমো দেবো, কোন বিষয়টা আমি তাদের সামনে তুলে ধরবো, কোন বিষয়টাতে আমি সবথেকে বেশি কমফোর্টেবল। সাধারণভাবে ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে আমরা তো খুব একটা চর্চা করি না, মানে আমি বলতে চাইছি যে ভারতের ইতিহাসের ওপর যতটা দখল আমাদের, ওয়ার্ল্ড হিস্ট্রির ওপর দখল হয়তো আমাদের ততটা নয়, যে কারণে আমরা হয়তো ওয়ার্ল্ড হিস্ট্রি বা ইউরোপিয়ান হিস্ট্রির টপিকগুলোকে একটু এড়িয়ে যেতে পছন্দ করি। এবার যদি তোমার পছন্দ মতো বিষয় মানে বলতে বলার পর তুমি যদি ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে বলো, তাহলে অবশ্যই সেটা কিন্তু তাদের কাছে ভালো লাগতে পারে, মানে যে ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন তারা বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। ওয়ার্ল্ড হিস্ট্রি বলে ভয় পিছিয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে? কাজে এই বিষয়েও কোনো ভবিষ্যৎবাণী সম্ভব নয় যে কোন টপিকের ওপর বলতে পারে বা ঠিক কীভাবে বলবে, তোমার পছন্দ মতো বলবে ডেমো দাও, নাকি কোনো একটা টপিক বলে দেবে, নাকি 2-3টে টপিক বলে দিয়ে তার মধ্যে কোনো একটা বলবে। দ্যাটস অ্যাবসলিউটলি আপ টু দেম। এখানে আমরা কেউ কোনো আগে থেকে আন্দাজ বা অনুমান করতে পারবো না। তৃতীয় যে কথাটা বলতে চাই, যে আমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছি আর এখনকার যে স্কুলের সিলেবাস, দুটো কিন্তু ঠিক এক নয়। আমার মতে তোমাদের প্রত্যেকের উচিত 6 থেকে 12 বিভিন্ন ক্লাসে ইতিহাসের পাঠ্যক্রম কী সেটা সম্পর্কে অবগত থাকা। যারা ইতিমধ্যে চাকরিরত মানে ছিলে, যাদের প্যানেল বাতিল হলো, তারা তো খুব ভালো করেই জানো, কারণ তারা পড়াচ্ছিলেন। যারা প্রথম পরীক্ষা দিচ্ছ, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষকতা করোনি এখনো পর্যন্ত কোনো স্কুলে, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি তোমরা একটু 6 থেকে 12 স্কুলের সিলেবাস এই মুহূর্তে কী রয়েছে সেটা কিন্তু একটু দেখে নেবে। স্বাভাবিকভাবেই তোমাদের যে সিলেবাস, পরীক্ষার যে সিলেবাস, সেটা কিন্তু অনেকটাই কম। মানে ইন্ডিয়ান হিস্ট্রি তো রয়েছেই, কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রির অনেক জায়গা যেগুলো স্কুলে পড়ানো হয় 6 থেকে 12, সেটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। সেগুলো সম্পর্কে একটু অবগত থাকা বিশেষভাবে দরকার। এবং 12 এখন আমরা জানি যে কি হয়েছে না, সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, এবং তার মধ্যে 3rd সেমিস্টার যেটা খুব রিসেন্টলি হয়ে গেল, সেটা কিন্তু পুরো এমসিকিউ হয়ে গেছে। তাহলে এই তথ্যগুলো যেন তোমাদের কাছে থাকে, এই সম্পর্কিত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে তোমরা যেন উত্তর দিতে পারো। শুধু সাবজেক্ট মানে আমি বলতে চাইছি শুধু সিলেবাস ওরিয়েন্টেড, মানে যে সিলেবাসটা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস, যেটা সেই 1999 সাল থেকে চলছে, সেই সিলেবাসের ওপর ভিত্তি করে কিন্তু চলে গেলে হবে না। এখন কোন পাঠ্যক্রমে বর্তমানে পড়ানো হচ্ছে, কী ধরনের প্রশ্ন আসে, কোন ক্লাসের ফরম্যাটটা কি, এটা সম্পর্কে ভালো করে কিন্তু অবগত থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন। এবার এমন কোনো প্রশ্ন যদি দেয়, প্রশ্ন যদি জিজ্ঞাসা করে যেখানে তোমার ব্যক্তিগত মতাদর্শ বা মতামত জানতে চাওয়া হচ্ছে, সেটাকে এড়িয়ে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। তোমার মতামত খুব পরিষ্কারভাবেই বলবে। সেটা যদি কোনো পরিষ্কার রাজনৈতিক আদর্শ বা দল বা কোনো পথের ওপর প্রশ্নও হয়, তাহলেও সেটা কিন্তু লুকিয়ে কোনো লাভ নেই, সেটা বলবে, কিন্তু যুক্তি দিয়ে বলবে, তথ্য দিয়ে বলবে। নিজেকে লুকিয়ে রাখার চেষ্টাটা সবসময় যে অ্যাপ্রিসিয়েটেড হয় এমনটা কিন্তু নাও হতে পারে। আসলে সবটাই নির্ভর করছে সেই মুহূর্তে পরিস্থিতি কী রয়েছে তার উপর, মাহলটা কি সেটা বুঝে তোমাদের কিন্তু উত্তর দিতে হবে। ইটস অল অ্যাবাউট, আই রিপিট, কমন সেন্স। অ্যাপ্লাই করতে হবে নিজেকে, সেই মুহূর্তটা দাঁড়িয়ে তোমাকে জাজ করতে হবে উল্টো দিকের লোকগুলোকে, তারপরে তোমায় উত্তর দিতে হবে। এর কিন্তু কোনো বাধা ধরা গত বা ছক নেই। তাহলে এই হলো সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয়। বাট সাবজেক্টের বাইরেও কিছু বিষয় নিয়ে তারা প্রশ্ন করতেই পারে, বিশেষ করে বর্তমান সময়ে ঘটে চলা যে বিষয়গুলো, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যেটাকে বলি, অনেক ঘটনা রয়েছে ভারতের ভেতরে, ভারতের বাইরে, বিদেশে অনেক ঘটনা ঘটে চলেছে। ট্যারিফ বিতর্ক রয়েছে, ইদানিং ভিসা নিয়ে বিতর্ক শুরু হলো, জিএসটি মুকুব হয়েছে, আরব ইসরায়েল ক্রাইসিস মানে প্যালেস্টাইন সংকট, দীর্ঘদিনের সংকট সেটা চলছে, কাশ্মীর সমস্যা, অপারেশন সিঁদুর, এগুলো নিয়েও কিন্তু টুকটাক প্রশ্ন তারা করতেই পারেন। কারণ দেখো, আমরা ইতিহাসের ছাত্র বা ছাত্রী, রাজনীতি নিয়েই আমাদের কারবার, যুদ্ধ রাজনীতি থেকে শুরু করে সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সমস্তটাই কিন্তু ইতিহাসের বিষয়। এবং ইতিহাস মানেই কেবলমাত্র আমি অতীতের জিনিস নিয়েই ঘাটাঘাটি করছি, ব্যাপারটা তা নয়। অতীতে ঘটে যাওয়া বা অতীত থেকে শুরু হওয়া অনেক ঘটনার রেশ কিন্তু এখনও চলছে। সুতরাং এগুলো সম্পর্কেও কিছু কিছু ধ্যান ধারণা থাকা ভালো। কারণ ওই যে বললাম যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট একটা খুব আনপ্রেডিক্টেবল এরিনা। এখানে কিন্তু আগে থেকে কোনো রকম কোনো আন্দাজ ভবিষ্যৎবাণী করা যায় না। যেটা তাদের মন চাইবে সেটাই তারা কিন্তু জিজ্ঞেস করবে।
আর আমি ভিডিওটা লম্বা করব না, 10 মিনিট ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। যেগুলো বললাম বিষয়গুলো মাথায় রেখো এবং বেস্ট অফ লাক। আশা করি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, রিটেন পরীক্ষা দিয়েছো, তোমরা বেশিরভাগই নিশ্চয়ই ইন্টারভিউ বা ডেমো ক্লাসের জন্য ডাক পাবে এবং পুজোর পর ফলাফল বেরোবে, তখন আর এক প্রশ্ন হয় আমরা একটা ছোট করে সেশন করব। টিল দেন ভালো থেকো প্রত্যেকে, শারদ শুভেচ্ছা জানালাম এবং পুজোর কটা দিন উৎসবের পাশাপাশি পড়াশোনাটাও যেন জারি থাকে। ভালো থেকো প্রত্যেকে, বাই।